যতগুলি সাংবিধানিক পদ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতির পদ। তিনি ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক রূপে ভূষিত হয়ে থাকেন। ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতিকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়নি, তেমন কোনো বিশেষ ক্ষমতা দেওয়া হয়নি। তবে তিনি রাজ্যসভার চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকেন এবং চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থেকে রাজ্যসভার যাবতীয় কার্য পরিচালনা করেন। রাজ্যসভার অধিবেশন আহ্বান এবং রাজ্যসভার অধিবেশন মুলতবি, রাজ্যসভার অধিবেশন পরিচালনা, রাজ্যসভার সদস্যদের বিরুদ্ধে যাবতীয় কার্য সম্পাদন বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, রাজ্যসভার নিয়ম শৃঙ্খলা বা নিয়ন্ত্রণ রক্ষা করাও তার কর্তব্যের মধ্যে পড়ে। ভারতের উপরাষ্ট্রপতির কোনো কার্যনির্বাহী দায়িত্ব থাকে না, তবে ভারতের উপরাষ্ট্রপতিকে ভারতবর্ষের দ্বিতীয় নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। তিনি রাষ্ট্রপতির মতোই অন্যান্য সকল সুবিধা পেয়ে থাকেন এবং রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি বিদেশ সফরে গেলে, তিনি অসুস্থ হলে, তিনি পদত্যাগ করলে অথবা রাষ্ট্রপতির মৃত্যুর পর কোনো কারণে রাষ্ট্রপতির যদি কার্যনির্বাহী অবস্থায় মৃত্যু হয়, তাহলে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত উপরাষ্ট্রপতি তার দায়িত্ব পালন করেন। উপরাষ্ট্রপতি কোনোভাবেই কিন্তু তার উপরাষ্ট্রপতি পদের জন্য মাইনে পান না। তিনি কিন্তু শুধুমাত্র রাজ্যসভার চেয়ারম্যান পদের থাকার জন্য এবং চেয়ারম্যান পদে কার্য সম্পাদনের জন্য তার বেতন পেয়ে থাকেন। উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতির মতোই যোগ্যতা চাওয়া হয়েছে, কমপক্ষে 35 বছর বয়স্ক এবং তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং কমপক্ষে 35 বছর হতে হবে এবং অর্থপ্রাপ্তি হয় বা লাভজনক কোনো চাকুরি বা সরকারি বেসরকারি চাকুরি পদে তিনি থাকতে পারবেন না নির্বাচনের সময়। ভারতের উপরাষ্ট্রপতির বিরুদ্ধেও কিন্তু পদে থাকাকালীন কোনো দেওয়ানি ও ফৌজদারি মামলা করা যায় না। রাষ্ট্রপতির মতোই তিনি কিন্তু এই সুবিধা বা এই রক্ষা কবচ ভোগ করে থাকেন। উপরাষ্ট্রপতিকে যদি হঠাৎ বরখাস্ত করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ইমপিচমেন্টের মাধ্যমে কিন্তু করতে হবে, যদি উপরাষ্ট্রপতি স্বইচ্ছায় পদত্যাগ না করেন। উপরাষ্ট্রপতির যে কার্যভার, সে কার্যভার 5 বছরের হয়ে থাকে এবং তিনি রাজ্যসভার চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন এবং রাজ্যসভার চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি ভারতের উপরাষ্ট্রপতি পদেও থাকেন। রাষ্ট্রপতির বর্তমানে অর্থাৎ রাষ্ট্রপতি বর্তমান থাকবার সময়, সেই সময় কিন্তু উপরাষ্ট্রপতির তেমন কোনো ভূমিকা নেই, কিন্তু রাষ্ট্রপতির মৃত্যু এবং অবসর গ্রহণ অথবা সময়ের আগে পদত্যাগ, অবসর গ্রহণ বলতে আমি সময়ের আগে পদত্যাগকেই বোঝাতে চাইছি। এছাড়া তিনি বিদেশ সফরে থাকলে বা কোনোভাবে অসুস্থ থাকলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এছাড়া উপরাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যসভার বিভিন্ন যে কমিটি থাকে, সেই কমিটির চেয়ারম্যানদের কিন্তু তিনি নিযুক্ত করেন এবং উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির অনুমতিক্রমে আন্তর্জাতিক সফরে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন। সে বিষয়ে কোনো বাধা নেই, তিনি কিন্তু আন্তর্জাতিক সফরে ভারতের প্রতিনিধিত্ব করতে পারেন। উপরাষ্ট্রপতির যোগ্যতা অবশ্যই ভারতীয় নাগরিক এবং 35 বছর বয়স্ক, অবশ্যই তার সঙ্গে একজন আইনজ্ঞ হতে হবে, অর্থাৎ ভারতীয় আইন সম্বন্ধে বা সংবিধান সম্বন্ধে তার জ্ঞান থাকতে হবে। আমরা ধরে নিতে পারি তাকে অন্তত একজন অ্যাডভোকেট হতেই হবে, তবেই কিন্তু তিনি উপরাষ্ট্রপতি পদের জন্য যোগ্য। এবার উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচন, সেই নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন এবং উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় লোকসভা এবং রাজ্যসভার মিলিত সদস্যদের তৈরি বিশেষ প্যানেল এই উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে এবং পরোক্ষ ভোটে, অর্থাৎ ভারতীয় জনগণের পরোক্ষ ভোটে, কারণ যেহেতু ভারতবর্ষের প্রতিনিধিরূপে, ভারতীয় জনগণের প্রতিনিধিরূপে রাজ্যসভা এবং লোকসভা সদস্যরা থাকেন, তাদের পরোক্ষ ভোটেই কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। তো এই ছিল আজকের আলোচনা। তোমাদের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকো এবং ফলো করে রাখো সুখেন এডিটোরিয়াল। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।